শ্রেণীর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা কি বুঝি, কিভাবে তড়িৎ প্রবাহের সাথে রাসায়নিক বিক্রিয়ার সম্পর্ক, তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটতে কিভাবে সাহায্য করে। তো এ প্রসঙ্গে বলতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে পরিবাহী কি। পরিবাহী তাদেরকে বলা হয় যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। হ্যাঁ, যেমন গ্রাফাইট, সমস্ত ধাতুগুলো, গ্রাফাইট অধাতু, সোডিয়াম, লোহা, এরা হচ্ছে পরিবাহী। তামা। অপরিবাহী কারা? যাদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না, তারা হচ্ছে অপরিবাহী। এইবার এই যে কঠিন পদার্থ, এরা যেমন তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক তেমনি কিছু কিছু যৌগ, বিশেষ করে আয়নীয় যৌগ, আয়নীয় যৌগগুলো কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। এই যৌগগুলি গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। আর যারাই গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এবং তড়িৎ পরিবহনের ফলে এই যৌগগুলি বিশ্লিষ্ট হয়। এদেরকেই বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ পরিবহনের ফলে এই আয়নীয় যৌগগুলি গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় বিশ্লিষ্ট হয়ে আয়নে বিভিন্ন রকমের নতুন ধর্মের যৌগ তৈরি করে। এদেরই বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। আবার যে সমস্ত যৌগগুলি সমযোজী যৌগগুলি কিন্তু এই জলে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না, এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে প্রধান পার্থক্য এটাই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তারা গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, আর যারা তড়িৎ অবিশ্লেষ্য তারা কিন্তু দ্রবীভূত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। যেমন চিনি হচ্ছে একটা সমযোজী, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, চিনি জলীয় দ্রবণে আয়নিত হয় না। হ্যাঁ, আসলে আরো অনেক পদার্থ আছে, গ্লুকোজ, ঠিক আছে, ইউরিয়া। আবার এদিকে NaCl হচ্ছে আয়নীয় যৌগ, NaCl জলীয় দ্রবণে আয়নিত হয়, Na+Cl- এবং এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনও করতে পারে। CaCl2 জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এখন এই যে তড়িৎ বিশ্লেষ্য, এই তড়িৎ বিশ্লেষ্যের দুটি ভাগ আছে। তড়িৎ বিশ্লেষ্যের দুটি ভাগ আছে, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্যকে ইংরেজিতে বলা হচ্ছে ইলেকট্রোলাইট। এর দুটি ভাগ, একটা হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্যের বৈশিষ্ট্য হচ্ছে এরা জলীয় দ্রবণে আয়নিত হয়, ভিন্ন ধর্মী আয়নে, মানে পজিটিভ চার্জযুক্ত আয়ন আর নেগেটিভ চার্জযুক্ত আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। যখনই কোনো তড়িৎ বিশ্লেষ্যকে আমরা জলীয় দ্রবণে দেব বা গলিত অবস্থায় নিয়ে আসবো, তখনই কিন্তু ও দুটো ভিন্ন আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে, পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন। ঠিক আছে? তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় বা প্রায় সবকটি অণুই বিয়োজিত হয়, ঠিক আছে, তাদের বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এদের বিয়োজনের মাত্রাটা অনেক বেশি, সেই কারণে এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন NaCl এর জলীয় দ্রবণ, তীব্র অ্যাসিডগুলো HCl, H2SO4, HNO3, যে তীব্র অ্যাসিড, ঠিক আছে, এদের জলীয় দ্রবণ, এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। বা সমস্ত তীব্র ক্ষার যেগুলো NaOH, KOH, এরাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড তো বটেই। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় না। হ্যাঁ, মানে সবকটা অণু বিয়োজিত হবে না। আমি হয়তো 30টা অণু দিয়েছি জলীয় দ্রবণে, তার পরিবর্তে দেখা যাচ্ছে যে 10টা অণু বিয়োজিত হয়েছে আর 20টা অণু কিন্তু অবিয়োজিত অবস্থাতেই আছে। তাহলে বেশিরভাগ অণুই কিন্তু অবিয়োজিত অবস্থায় থাকে, খুব কম সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয়, তাদের বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ হচ্ছে মৃদু ক্ষার,
মৃদু ক্ষার যেমন NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, ঠিক আছে। তারপর মৃদু অ্যাসিড ফর্মিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এই দুভাগে ভাগ করা হয় তড়িৎ বিশ্লেষ্যকে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এদের মধ্যে প্রধান পার্থক্য এটাই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে সবকটি আয়নে বিয়োজিত হয় আর বিয়োজনের মাত্রাটা অনেক বেশি, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সবকটি আয়ন বিয়োজিত হয় না, এদের বিয়োজনের মাত্রাটাও কম। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতা বেশি আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতা কম। এখন এখানে আমাদের একটা টার্ম শিখে নিতে হবে, বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রাটা কি? বিয়োজন মাত্রা এটাকে ইংরেজিতে বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা, এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। আলফা সমান ফর্মুলা হচ্ছে আলফা ইকুয়াল টু বিয়োজিত অণুর সংখ্যা, বিয়োজিত অণুর সংখ্যা বাই মোট অণুর সংখ্যা, বিয়োজিত অণুর সংখ্যা বাই মোট অণুর সংখ্যা। অর্থাৎ আলফা হচ্ছে যেগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য তাদের ক্ষেত্রে আলফার মানটা সবসময় ভগ্নাংশ হবে, কারণ মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সব কটা অণু বিয়োজিত হবে না। 30টা যদি অণু নিই, 10টা যদি বিয়োজিত হয় তাহলে 10/30 মানে 1/3 হচ্ছে এর বিয়োজন মাত্রা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে, সাপোজ ধরে নিয়েছি আর কি। কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে যেহেতু সব কটা অণুই বিয়োজিত হয়ে যায়, তাদের ক্ষেত্রে বিয়োজিত অণুর সংখ্যা মোট অণুর সংখ্যাটা সমান, তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কিন্তু আলফা 1। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে বিয়োজন মাত্রাটা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে সবসময় 1-এর কম হবে আর এর ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, যেমন অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা যদি বলা হয় 75%, তার মানে কি 100টা যদি অণু নেওয়া হয় তাহলে 75টা অণু বিয়োজিত হচ্ছে, বাকি 25টা অণু কিন্তু বিয়োজিত হচ্ছে না। এই হচ্ছে বিয়োজন মাত্রা। নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কিভাবে তড়িৎ পরিবহন করে। একটা তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে কিভাবে তড়িৎ পরিবাহিত হয়, তাহলে সেটা জানতে গেলে আমাদের কিছু টার্ম জানতে হবে। তার আগে বিশেষ করে প্রথমেই জানতে হবে আয়ন কি। আয়ন হচ্ছে পরমাণু জোট হতে পারে বা সিঙ্গেল পরমাণু হতে পারে। তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু জোটকে বলা হয় আয়ন। ঠিক আছে, সবসময় তড়িৎ হবে, তড়িৎগ্রস্ত। যেমন Cl মাইনাস, Na প্লাস, NH4 প্লাস, CO3 2 মাইনাস, NO3 মাইনাস, হ্যাঁ H প্লাস, এরা হচ্ছে সবাই আয়ন। এখানে দেখতে পাচ্ছি যে একটাই পরমাণু আছে, নেগেটিভ চার্জযুক্ত পরমাণু। এখানে দেখতে পাচ্ছি পজিটিভ চার্জযুক্ত একটা পরমাণু, সিঙ্গেল পরমাণু। এখানে দেখতে পাচ্ছি পজিটিভ চার্জযুক্ত একটা পরমাণু জোট, হ্যাঁ 5খানা পরমাণু আছে টোটাল। এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ চার্জযুক্ত পরমাণু জোট, নেগেটিভ চার্জযুক্ত পরমাণু জোট, পজিটিভ চার্জযুক্ত একটা পরমাণু। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু জোটকেই বলা হচ্ছে আয়ন। আয়নের দুটো ভাগ আছে, ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন কোনগুলো? পজিটিভ চার্জযুক্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন আর নেগেটিভ চার্জযুক্ত পরমাণুকে বলা হয় অ্যানায়ন। ঠিক আছে, এইবার এই ক্যাটায়ন এবং এই অ্যানায়ন, এই ক্যাটায়ন অ্যানায়নের মাধ্যমেই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবহন করে। আমরা জানি যে পরিবাহীতে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে, কঠিন পরিবাহীর মধ্য দিয়ে। কিন্তু এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে এই আয়ন। এই আয়নই কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনটা করতে সাহায্য করে। একটা আয়নীয় যৌগকে যখনই বিশ্লিষ্ট করা হয় জলীয় দ্রবণে, তখনই ওটা ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায়। ঠিক আছে, এখন ক্যাটায়নের একটা ক্যাটায়নের চার্জ আর একটা অ্যানায়নের চার্জ সমান হতে পারে আবার নাও হতে পারে। যেমন NaCl, NaCl জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হলে Na+ আর Cl- আয়নে বিশ্লিষ্ট হয়। NaCl কে যদি আমরা জলীয় দ্রবণে বিশ্লিষ্ট করি তাহলে Na+ আর Cl- আয়নে বিশ্লিষ্ট হয়।
তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউনি পজিটিভ আয়ন একটা, ইউনি নেগেটিভ আয়ন একটা, দুটোরই কিন্তু চার্জ সমান, +1 -1, সেম চার্জ। ঠিক আছে, মানে চার্জের যে ম্যাগনিটিউড মানটা একই, +1 এটা -1। কিন্তু আবার CaCl2 জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হলে Ca2+ আর 2Cl- এ বিশ্লিষ্ট হয়। তাহলে Ca2+ মানে হচ্ছে এখানে একটা পরমাণুরই +2 চার্জ, সেখানে এখানে একটা পরমাণুর -1 চার্জ। ঠিক আছে, কিন্তু ক্যাটায়নের চার্জ আর অ্যানায়নের চার্জ সমান নাও হতে পারে, কিন্তু টোটাল ক্যাটায়নের চার্জ ইকুয়াল টু টোটাল অ্যানায়নের চার্জ হবে। ভালো করে যদি লক্ষ্য করা হয়, এখানে একটা ক্যাটায়নের চার্জ +2 আর এখানে দুটো অ্যানায়নের টোটাল চার্জ হচ্ছে -2। তাহলে ক্যাটায়নের চার্জ ইকুয়াল টু টোটাল অ্যানায়নের চার্জ, এটা কিন্তু সবসময় সমান হবে। মানে আমি বলতে চাইছি যে ক্যাটায়নের মোট চার্জ ইকুয়াল টু অ্যানায়নের মোট চার্জ হবে। নাম্বারটা একই নাও হতে পারে, এখানে যেমন একটা ক্যাটায়ন পেয়েছি, দুটো অ্যানায়ন পেয়েছি। এক অণু CaCl2 বিশ্লিষ্ট হয়ে একটা ক্যাটায়ন পেয়েছি, দুটো অ্যানায়ন পেয়েছি, কিন্তু এখানে ক্যাটায়নের চার্জ হচ্ছে +2 আর অ্যানায়নের চার্জ হচ্ছে -2। চার্জটা কিন্তু সবসময় সমান হবে, সংখ্যা সমান না হলেও ক্যাটায়নের চার্জ ইকুয়াল টু অ্যানায়নের চার্জ, এটা কিন্তু সবসময় হবে। ঠিক আছে, আর এইভাবেই কিন্তু তড়িৎ পরিবাহিত হয়। যেমন আমি একটা ছবি এখানে ডায়াগ্রাম দেখাচ্ছি, এটা একটা পাত্র নিয়েছি, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে মানে কিভাবে তড়িৎ পরিবহন হয়, এটা একটা পাত্র। এই পাত্রটাতে আমি ধরে নিয়েছি এখানে NaCl এর জলীয় দ্রবণ এখানে নেওয়া হয়েছে, NaCl এর জলীয় দ্রবণ, তার মানে আমার Na+ আর Cl- আয়ন আছে এখানে। এখানে একটা তড়িৎদ্বার নিমজ্জিত করেছি, এগুলোকে ধাতব দণ্ড, দুটো ধাতব দণ্ড নিমজ্জিত করেছি। এই দুটো ধাতব দণ্ডকে আমি তারের মাধ্যমে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত দিচ্ছি, আর একটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করেছি, পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করেছি। একটা ধাতব দণ্ডকে পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করেছি, একটা ধাতব দণ্ডকে নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করেছি, এটা ব্যাটারি। ঠিক আছে, আর এই ধাতব দণ্ডগুলোকে তার দিয়ে যোগ করে দিয়েছি। ঠিক আছে, আর ধাতব দণ্ডটাকে NaCl এর জলীয় দ্রবণে নিমজ্জিত করা আছে। এখন এই জলীয় দ্রবণে NaCl বিশ্লিষ্ট হয়ে Na+ আর Cl- আয়ন রূপে উপস্থিত আছে। এখন যখনই আমি এই ধাতব দণ্ডে তড়িৎ পরিবহন করব, তখন কি হবে, যেটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে সেটা নেগেটিভ দণ্ড, সেই ধাতব দণ্ডটা নেগেটিভ, আর যেটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে ওটা হচ্ছে পজিটিভ প্রান্ত। এখন এই পজিটিভ দণ্ডটা নেগেটিভ আয়নগুলোকে আকর্ষণ করবে, মানে Cl- গুলোকে আকর্ষণ করবে। Cl- গুলো এই পজিটিভ দণ্ডে ছুটে যাবে, পজিটিভ দণ্ডে ছুটে গিয়ে সেখানে ইলেকট্রন মুক্ত করবে। যেহেতু নেগেটিভ আয়ন মানে কি, নেগেটিভ আয়ন মানে ওদের এক্সেস ইলেকট্রন আছে, অতিরিক্ত ইলেকট্রন আছে, ওই জন্যই ওরা নেগেটিভ। ওই অতিরিক্ত ইলেকট্রনটা ওরা কি করবে, এই পজিটিভ দণ্ডকে, যেটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, ওই পজিটিভ দণ্ডকে ইলেকট্রনটা দিয়ে দেবে। ঠিক আছে, যখনই তড়িৎ পরিবহন শুরু হবে তখন ইলেকট্রনগুলোকে দিয়ে দেবে। ঠিক আছে, যেমন Cl- ইলেকট্রন দিয়ে দেবে, দিয়ে এটা Cl পরমাণুতে পরিণত হবে এইভাবে। ঠিক আছে, আর ঠিক Na+ কি করবে, নেগেটিভ প্রান্তের সঙ্গে যেটা যুক্ত আছে, যে দণ্ডটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে ব্যাটারির, সেই দণ্ডের দিকে ছুটে যাবে, আর সেখান থেকে যেহেতু ওর ইলেকট্রনের ঘাটতি আছে, Na+ ইলেকট্রনের ঘাটতি আছে, ও নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন নেবে, দিয়ে Na পরমাণুতে পরিণত হবে। এইভাবেই তড়িৎ পরিবহন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জলীয় দ্রবণে, এই NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন ঘটাচ্ছে কিন্তু এই Cl- আর Na+ আয়নগুলো। এই Cl- Na+ আয়নগুলো যথাক্রমে নেগেটিভ পজিটিভ দণ্ডে গিয়ে ওরা ইলেকট্রন গ্রহণ ও ত্যাগের মাধ্যমে পুরো তড়িৎ প্রবাহ প্রক্রিয়াটাকে সম্পন্ন করছে। এইভাবেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎ প্রবাহ সম্পন্ন হয়। আর এখানে বলা বাহুল্য, এই যে ধাতব দণ্ডগুলো, আমরা নিমজ্জিত করেছি, এই ধাতব দণ্ডগুলোকে বলা হয় তড়িৎ দ্বার। এই ধাতব দণ্ডগুলোকে তড়িৎ দ্বার বলা হয়। ঠিক আছে, যেহেতু এই দণ্ডের মাধ্যমেই তড়িৎটা দ্রবণে প্রবেশ করছে, ঠিক আছে, সেই জন্য এটা বলা হচ্ছে তড়িৎ দ্বার। তড়িৎটা এই দণ্ডের মাধ্যমে দ্রবণে প্রবেশ করছে, এই জন্য তড়িৎ দ্বার। আর যেটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হয় পজিটিভ তড়িৎ দ্বার বা অ্যানোড বলা হয়। আর যেটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে সেটাকে নেগেটিভ তড়িৎ দ্বার বা ক্যাথোড বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাথোড,
আর এটা হচ্ছে অ্যানোড। অ্যানোড আর ক্যাথোডের অনেক কটা সংজ্ঞা আছে। আমরা বলতে পারি যে ধাতব দণ্ডটি তড়িৎ বিশ্লেষণের সময় পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে ব্যাটারির, সেটা হচ্ছে অ্যানোড। বা এটাও বলতে পারি যে অ্যানায়নগুলি যে ধাতব দণ্ডে ইলেকট্রন বর্জন করে, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানায়নগুলি, এই যে Cl মাইনাস ইলেকট্রন বর্জন করছে এখানে, ঠিক আছে, অ্যানায়নগুলি যে ধাতব দণ্ডে ইলেকট্রন বর্জন করে সেটি হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, আর ক্যাটায়নগুলি যে তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে সেটি হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, সেটা আমরা বলতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এই যে তড়িৎ বিশ্লেষ্য আমরা শিখলাম যে যে কিছু পদার্থ আছে, কিছু আয়নীয় যৌগ আছে যারা জলীয় দ্রবণে খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে এবং তড়িৎ পরিবহনের ফলে নতুন ধর্মের যৌগ উৎপন্ন করে, এরাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটিয়ে নতুন ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন করা হয়, সেই প্রক্রিয়াটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এই গোটা প্রক্রিয়াটাকে, এই যে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা তড়িৎ পাঠাচ্ছি, এই তড়িৎ পাঠানোর ফলে তড়িৎ বিশ্লেষ্য যৌগটা ভেঙে যাচ্ছে, ভেঙে নতুন ধর্ম বিশিষ্ট যৌগ তৈরি করছে, এই যে গোটা প্রক্রিয়াটা, এই গোটা প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। মানে তড়িতের সাহায্যে আমরা এখানে রাসায়নিক বিশ্লেষণ ঘটাচ্ছি, রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছি। একটা আয়নীয় যৌগ ভেঙে দুটো ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুতে পরিণত হচ্ছে। যেমন এখানেই আমরা দেখতে পাবো NaCl। আমরা এখানে NaCl এর জলীয় দ্রবণ নিয়েছিলাম, NaCl জলীয় দ্রবণ নিয়ে দুটো তড়িৎদ্বার নিমজ্জিত করেছিলাম, দুটো তড়িৎদ্বার নিমজ্জিত করতে পারি। এগুলো সবসময় ধাতব পরিবাহী লেবু তড়িৎদ্বারগুলো, যেহেতু তড়িৎ পরিবহন করতে হবে। হ্যাঁ, গ্রাফাইটও নেওয়া হয়, গ্রাফাইট হচ্ছে অধাতুহীন তড়িৎ পরিবহন করতে পারে, বা প্লাটিনাম তড়িৎদ্বার নেওয়া যেতে পারে। ঠিক আছে, এই ধরনের যে সমস্ত তড়িৎদ্বারগুলো খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে সেই সমস্ত তড়িৎদ্বারগুলো নিতে হবে। তাহলে এই তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎ পাঠিয়ে NaCl এর কি দেখলাম যে Na+ আয়নগুলো ক্যাথোডে গেল, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে Na হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ক্যাথোড বিক্রিয়া, এটা হয়ে গেল ক্যাথোড বিক্রিয়া। Na++Na সোডিয়াম ধাতুতে পরিণত হলো। আর এটা হয়ে গেল অ্যানোড বিক্রিয়া, Cl- গুলো কি হলো, Cl- আয়নগুলো অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করলো, দিয়ে Cl পরমাণু হয়ে গেল। এইরকম দুটো Cl পরমাণু পরস্পর যুক্ত হয়ে Cl2 অনুরূপে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা দেখলাম NaCl এর তড়িৎ বিশ্লেষণ ঘটিয়ে ধাতব সোডিয়াম পাচ্ছি, ঠিক আছে, আর ক্লোরিন গ্যাস পাচ্ছি। ঠিক আছে, এটা অবশ্য জলীয় দ্রবণ নিলে হবে না, এটা গলিত সোডিয়াম ক্লোরাইড নিতে হবে। গলিত সোডিয়াম ক্লোরাইড নিলে আমরা ধাতব সোডিয়াম আর ক্লোরিন গ্যাস পাবো। এটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড, এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা কিন্তু NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ নয়, এটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা Na+ আর Cl- এ বিশ্লিষ্ট হবে NaCl, Na+ গুলো ক্যাথোডে যাবে, দিয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হবে, Cl- অ্যানোডে যাবে, ইলেকট্রন বর্জন করবে, Cl পরমাণুতে পরিণত হবে, দুটো Cl পরমাণু পরস্পর যুক্ত হয়ে Cl2 অণুতে পরিণত হবে। এইভাবে গলিত সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা ধাতব সোডিয়াম আর Cl2 অণু পাবো। তাহলে ধাতব সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে এই সোডিয়াম ক্লোরিনের কোনো মিল নেই, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইড দিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটিয়ে, সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ পাঠিয়ে আমরা সম্পূর্ণ নতুন ধর্মের সোডিয়াম ক্লোরিন পেলাম। এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। ঠিক আছে, এবার আমরা জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দেখাবো যে কিভাবে জলকে তড়িৎ বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, জলের তড়িৎ বিশ্লেষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হচ্ছে দেখবো আমরা। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয়, তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় সেই পাত্রকে বলা হয় ভোল্টামিটার। এটা খুব মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ পাত্র বা ভোল্টামিটার। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রকে বলা হয় ভোল্টামিটার। এই ভোল্টামিটারের একটা রাফ ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। এই যে ভোল্টামিটার, এইভাবে এখানে করতে হবে। এখানে একটা কাঁচ
দুটো কাঁচ পাত্র, এইভাবে কাঁচের দুটো বাল্ব রাখা হয়েছে। আর এইখানে একটা ধাতব তড়িৎদ্বার আছে, এখানে একটা ধাতব তড়িৎ প্লেট পাত আছে, যেটাকে এইভাবে এখানে ব্যাটারির যথাক্রমে নেগেটিভ আর পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করা হয়েছে, পজিটিভ আর নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করে দিয়েছি। ঠিক আছে, এটা পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করেছি আর এটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করেছি। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টামিটারের পাত্রটা, আর এই পাত্রে জল রাখা হয়েছে, এই পাত্রে জল রাখা হয়েছে। তাহলে এখন কি হবে, এখানে যখনই আমরা তড়িৎ বিশ্লেষণ করব, প্রথমে যেমন জেনে রাখতে হবে যে জল, বিশুদ্ধ জল কিন্তু সমযোজী যৌগ। বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ সম্ভব নয়, জলকে কিন্তু তড়িৎ বিশ্লেষণ করা যায় না। একেবারে বিশুদ্ধ জল আয়নিত হতে পারে না, সেই কারণে বিশুদ্ধ জলের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না। আমরা জানি যে সেই সমস্ত যৌগই একমাত্র তড়িৎ পরিবহন করবে যারা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় আয়নিত হয়। যেহেতু বিশুদ্ধ জল আয়নিত হয় না, সেই কারণে বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না। এখন ওই বিশুদ্ধ জলে যদি আমি কয়েক ফোঁটা অ্যাসিড মেশাই, ঠিক আছে, অ্যাসিড মিশ্রিত জল যদি নেওয়া হয়, কয়েক ফোঁটা অ্যাসিড যদি মেশানো হয়, তখন তাহলে কিন্তু জল H+ আর OH- আয়নে বিয়োজিত হয়ে যায়। সেক্ষেত্রে অম্ল মিশ্রিত জলকে কিন্তু তড়িৎ পরিবহন করা যাবে। এটা কোয়েশ্চেন দেয় যে বিশুদ্ধ জল কেন তড়িৎ পরিবহন করতে পারে না। বিশুদ্ধ জল আয়নিত হয় না, এই কারণে তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ আমরা শিখে এসেছি যে একমাত্র আয়নই তড়িৎ পরিবহন করতে পারে জলীয় দ্রবণে বা গলিত অবস্থায়। তাহলে এখানে বিশুদ্ধ জলে আমি কয়েক ফোঁটা অ্যাসিড দিয়ে দিলাম, তাহলে এখানে যেটা লিখেছি দ্রবণটা, সেটা হচ্ছে অ্যাসিড মিশ্রিত জল। অ্যাসিড মিশ্রিত জল, অ্যাসিড মিশ্রিত জল নিয়েছি। এই অ্যাসিড মিশ্রিত জলে আমি তড়িৎ পরিবহন করব, তড়িৎ পাঠাবো। ঠিক আছে, এই দুটো তড়িৎদ্বার, ধাতব তড়িৎদ্বার, প্লাটিনামের তড়িৎদ্বার যোগ করেছি, এটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করেছি। তাহলে এটা হচ্ছে পজিটিভ প্রান্তের সঙ্গে থাকলে সেটাকে বলা হয় অ্যানোড, এটা নেগেটিভ প্রান্তের সঙ্গে আছে, এটা হচ্ছে ক্যাথোড। এখন জলকে বিশ্লিষ্ট করলে, জল সবসময়, জলে যখনই আমরা কিছু পরিমাণ অ্যাসিড অম্ল মেশাবো, তখনই জলটা H+ আর OH- আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে, H+ আর OH- আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে। এখন আমি যখনই এই তড়িৎদ্বারে তড়িৎ পাঠাবো, এই তড়িৎদ্বারের সংস্পর্শে আয়নগুলো আসতে শুরু করবে। H+ গুলো, যেগুলো ক্যাটায়ন H+, সেগুলো পজিটিভ নেগেটিভ তড়িৎদ্বারে যাবে, কারণ ওদের ইলেকট্রনের ঘাটতি আছে। নেগেটিভ তড়িৎদ্বার মানে কোনটা, যেটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, মানে ক্যাথোড। তাহলে H+ গুলো ক্যাথোড তড়িৎদ্বারে যাবে। ক্যাথোড তড়িৎদ্বারে গিয়ে ওরা ওখান থেকে ইলেকট্রন সংগ্রহ করবে, দিয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। ঠিক আছে, এটা আমি এখানে লিখে দিচ্ছি, জলের তড়িৎ বিশ্লেষণ। এটা অবশ্য অম্ল মিশ্রিত জল বলে দেওয়া ভালো, অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে ক্যাথোড বিক্রিয়াতে কি হবে, H+ ক্যাথোডে গেল, ইলেকট্রন নিল, দিয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়ে গেল। এই দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে H2 অণুরূপে পরিণত হবে। এখানেও জল আছে ভেতরে। ঠিক আছে, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো, দিয়ে হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে। তাহলে প্রথমে H+ ইলেকট্রন নিল, হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো, দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে H2 অণুতে পরিণত হলো। H2 গ্যাস রূপে এই পাত্রে জমা হবে, এখানে গ্যাস আকারে জমা হবে উপরে। তাহলে ক্যাথোডে H2 গ্যাস জমা হবে। আর অ্যানোডে কি হবে, অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে যে অ্যানায়নটা আছে, ঠিক আছে, H2O বিশ্লিষ্ট হয়ে H+ আর OH- আয়নে বিশ্লিষ্ট হবে। এই H+ টা হচ্ছে ক্যাটায়ন, এটা ক্যাথোডে যাবে, দিয়ে হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে। আর অ্যানোডে OH- আয়নগুলো যাবে, দিয়ে ইলেকট্রন বর্জন করবে। যেহেতু অ্যানোডে কি হয়, অ্যানোডে ইলেকট্রন বর্জন করা হয়, অ্যানায়নগুলো যায় ইলেকট্রন বর্জন করে, OH- ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হবে।
যে এইভাবে চারটে OH মূলক পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল আর 1 অণু অক্সিজেনে পরিণত হবে। এইভাবে অ্যানোডে কিন্তু অক্সিজেন গ্যাস জমবে। অক্সিজেন গ্যাস জমবে, হাইড্রোজেন গ্যাসটা বেশি জমবে আয়তনে, অক্সিজেন গ্যাসটা কম জমবে। ঠিক আছে, অক্সিজেন গ্যাস জমবে। তাহলে আমরা দেখলাম যে অম্ল মিশ্রিত জলকে তড়িৎ বিশ্লেষণ করলে এই ভোল্টামিটার পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়েছে, করার ফলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পেয়েছি আর অ্যানোডে অক্সিজেন গ্যাস পেয়েছি। এই দু রকমের গ্যাস পাওয়া গেছে। এটাই হচ্ছে অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। এছাড়া অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের ছাড়াও আরেকটা তড়িৎ বিশ্লেষণ করতে হবে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, ওটাও খুব ইম্পর্টেন্ট। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কপার সালফেট লবণের জলীয় দ্রবণের কপার সালফেট লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তড়িৎ বিশ্লেষণের ফলে কি হয়, কি পরিবর্তন হয়, রাসায়নিক কি পরিবর্তন হয়, ঠিক আছে, এটা দেখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে রাসায়নিক পরিবর্তন ঘটছে। রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে এটা তো মানে রাসায়নিক তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে তড়িৎ বিশ্লেষণে কি হচ্ছে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে কপার সালফেটের লবণের তড়িৎ বিশ্লেষণ আমরা কি দেখব, কপার সালফেট এই একটা পাত্র, আমরা পাত্র নেওয়া হবে, এই পাত্রে কপার সালফেটের জলীয় দ্রবণ নেব, কপার সালফেটের জলীয় দ্রবণ, এই যে এটা হচ্ছে কপার সালফেট, কপার সালফেট জলীয় দ্রবণ। এখানে একটা ধাতব তড়িৎদ্বার, এখানে একটা ধাতব তড়িৎদ্বার, দুটো ধাতব তড়িৎদ্বার নিমজ্জিত করব, ব্যাটারির যথাক্রমে নেগেটিভ আর পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করে দেবো। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। পজিটিভ প্রান্তের সঙ্গে যেটা যুক্ত আছে সেটাকে বলা হয় অ্যানোড, আর নেগেটিভ প্রান্তের সঙ্গে যেটা যোগ আছে সেটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, অ্যানোড তড়িৎদ্বার। কপার সালফেটের জলীয় দ্রবণে কি হবে, কপার সালফেটের জলীয় দ্রবণে যে যে আয়ন আমরা পাবো সেটা হচ্ছে কপার সালফেট নিজে বিয়োজিত হবে, দিয়ে কপার 2+ আর SO4 2- আয়ন পাওয়া যায়। আর যেহেতু জলীয় দ্রবণ সেখানে জল রয়েছে, জলও বিশ্লিষ্ট হয়ে H+ আর OH- আয়নে পরিণত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জলীয় দ্রবণে এই 4 রকমের আয়ন বর্তমান, দুটি ক্যাটায়ন বর্তমান আর 2 রকমের আয়ন বর্তমান। কপার 2+, H+, SO4 2- আর OH- এই আয়নগুলো বর্তমান। এখন যখন এই ব্যাটারির মাধ্যমে আমি এখানে এটাকে যুক্ত করে দেবো, তড়িৎ পাঠাবো এই দ্রবণে, জলীয় দ্রবণে যখনই আমরা তড়িৎ পাঠাবো ধাতব দণ্ডের মাধ্যমে, তখনই কি হবে, এই ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যাবে, ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যাবে। যেহেতু ক্যাটায়নে ইলেকট্রন ঘাটতি আছে, ওরা ক্যাথোডে যাবে, ক্যাথোডটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, ওখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে। এবং দেখা যাচ্ছে কপার 2+ এবং H+ এর মধ্যে কপার 2+ এর তড়িৎদ্বারে, ক্যাথোড তড়িৎদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা বেশি, মানে কপার 2+ এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। এক্ষেত্রে আমাদেরকে ওই তড়িৎ বিজারণ বিভব, হ্যাঁ উঁচু ক্লাসে আমরা শিখবো, এর পরবর্তী ক্লাসে শিখবো 11-12-এ, যে প্রত্যেকটা মৌলের প্রমাণ বিজারণ বিভব বলে একটা মান আছে, প্রমাণ বিজারণ বিভব। ঠিক আছে, আমরা যদি দেখি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে কিন্তু কপার, সিলভার, গোল্ড এই ধাতুগুলো হাইড্রোজেনের নিচে আছে। এই হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে তাদের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা হাইড্রোজেনের থেকে বেশি। তড়িৎ রাসায়নিক শ্রেণী, তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরে আছে পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এই ধাতুগুলো আছে উপরের দিকে, আর নিচের দিকে এই ধাতুগুলো আছে, এগুলোকে নিষ্ক্রিয় ধাতু বলা হয়। এই ধাতুগুলোর হাইড্রোজেনের থেকে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি। তার মানে এই ধাতুগুলোর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হাইড্রোজেনের থেকে। সেই কারণে কপার 2+ আর H+ এর মধ্যে কপার 2+ ক্যাথোডে ইলেকট্রন নেবে, ইলেকট্রন নিয়ে কপার ধাতুতে পরিণত হবে।
তাহলে ক্যাথোড বিক্রিয়া কপার 2+ দুটো ইলেকট্রন নেবে, দুটো ইলেকট্রন নিয়ে কপার পরমাণুতে পরিণত হবে, দিয়ে এই গায়ে কপার পরমাণুগুলো জমতে শুরু করবে, দিয়ে ক্যাথোডের চারপাশে একটা তামার একটা প্রলেপ, কপারের একটা প্রলেপ জমা হবে, কপারের একটা প্রলেপ জমা হবে চারপাশে, ক্যাথোডের চারপাশে কপারের একটা প্রলেপ জমা হবে, মানে ক্যাথোড তড়িৎদ্বারটা আস্তে আস্তে মোটা হবে। যত আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কন্টিনিউ করব তত ক্যাথোড তড়িৎদ্বারটা আস্তে আস্তে মোটা হবে, ঠিক আছে। আর অ্যানোডে কি হবে, অ্যানোডে অ্যানায়ন গুলো যাবে, SO4 2- আর OH-, এই দুই রকমের অ্যানায়ন আছে, এই অ্যানায়ন গুলো অ্যানোডে যাবে, ঠিক আছে। অ্যানায়ন গুলো অ্যানোডে যাবে ঠিকই, কিন্তু অ্যানায়ন গুলোর ইলেকট্রন ত্যাগ করার চাইতে অ্যানোডে কি হয়, অ্যানোডে অ্যানায়ন গুলো গিয়ে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে প্রথম পরমাণুতে মূলকে পরিণত হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, SO4 2- আর OH- এর ইলেকট্রন ত্যাগ করার চাইতে এটা যেহেতু এই দণ্ডগুলো, এই ধাতব দণ্ডগুলো কপার দিয়ে তৈরি, কপার ধাতু দ্বারা নির্মিত, ঠিক আছে। তড়িৎদ্বারগুলো কিন্তু কপার ধাতু দ্বারা নির্মিত, ক্যাথোডটাও কপার ধাতু দ্বারা নির্মিত আর অ্যানোডটাও কিন্তু কপার ধাতু দ্বারা নির্মিত। তাহলে যেহেতু এটা কপার দ্বারা নির্মিত, তাহলে এই অ্যানোড থেকে কপার পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে দ্রবণে চলে আসবে, ওটার প্রবণতা বেশি। সালফেট এবং OH- এর ইলেকট্রন ত্যাগ করার চাইতে কপার পরমাণুর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, এই কপার আয়ন রূপে দ্রবণে আসবে। তাহলে অ্যানোডে কি হবে, অ্যানোডে কপার পরমাণুগুলো দুটো ইলেকট্রন বর্জন করে কপার আয়ন রূপে দ্রবণে আসবে। এটা তো কপার দিয়ে তৈরি, কপার পরমাণু দিয়ে তৈরি, তাই কপার পরমাণুগুলো কপার 2+ রূপে দ্রবণে আসবে আর ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রনগুলো দণ্ডে থেকে যাবে, দুটো করে ইলেকট্রন ত্যাগ করবে, কপার আয়ন রূপে দ্রবণে আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যে কপার পরমাণুগুলো যদি দণ্ড থেকে বেরিয়ে আসতে শুরু করে, তাহলে এই দণ্ডটা আস্তে আস্তে ক্রমশ ক্ষয়ে যাবে, এই দণ্ডটা আস্তে আস্তে সরু হতে থাকবে। তাহলে অ্যানোড তড়িৎদ্বারটা ক্যাথোড তড়িৎদ্বারটা আস্তে আস্তে পুরু হবে আর অ্যানোড তড়িৎদ্বারটা আস্তে আস্তে পাতলা হবে। ঠিক যতটা ক্যাথোড তড়িৎদ্বার মোটা হবে, ক্যাথোড তড়িৎদ্বারের চারপাশে ঠিক যতটা কপারের আস্তরণ পড়বে, ঠিক ততটাই কিন্তু অ্যানোড তড়িৎদ্বার থেকে কপার পরমাণুগুলো বেরিয়ে যাবে। এখানে ক্যাথোডের ওজন বৃদ্ধি ইকুয়াল টু অ্যানোডের ওজন হ্রাস, এটা আমরা পরীক্ষামূলকভাবে দেখাতে পারি যে ক্যাথোডে যতটা ওজন বাড়বে, ক্যাথোড যতটা মোটা হবে, অ্যানোড ঠিক ততটাই পাতলা হবে, অ্যানোডে ততটাই ওজনের হ্রাস ঘটবে। আর এই রাসায়নিক বিক্রিয়া দুটো ঘটবে, ক্যাথোড অ্যানোড, কপার 2+ + 2e কপার, কপার -2e কপার 2+। এবার দেখা যাচ্ছে যে কপার সালফেট লবণের জলীয় দ্রবণের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, এখানে একটা কথা উল্লেখযোগ্য যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে, তড়িৎদ্বারটা কিন্তু অবশ্যই কপার আমাকে নিতে হবে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে যদি কপার সালফেট লবণের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা কি পাবো, দেখতে পাবো যে ক্যাথোড তড়িৎদ্বারটা আস্তে আস্তে মোটা হচ্ছে এবং অ্যানোড তড়িৎদ্বারটা আস্তে আস্তে পাতলা হচ্ছে। ক্যাথোড তড়িৎদ্বারের চারপাশে কপারের আস্তরণ জমবে আর অ্যানোড তড়িৎদ্বারটার থেকে কপার পরমাণু আস্তে আস্তে বেরিয়ে দ্রবণে আসবে, ঠিক আছে। তাহলে দ্রবণে Cu2+ চলে আসছে আর ঠিক ততটাই Cu2+ এখানে যাচ্ছে, তার মানে দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না, কপার সালফেটের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না, কপার সালফেটের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না, কপার সালফেটের গাঢ়ত্বটা কিন্তু দ্রবণে একই থাকবে, ঠিক আছে। কপার সালফেটের যে গাঢ়ত্বটা ছিল প্রথমে তড়িৎ বিশ্লেষণ শুরু করার সময় আমি যতটা পরিমাণ কপার সালফেট নিয়েছিলাম জলীয় দ্রবণে, ঠিক ততটাই কিন্তু থাকবে, এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না। এই হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ